Dear learners, welcome to yours YouTube channel, Your Learning Diary. This is MD Jabir Hussain. Today we will discuss about class 11's first poem composed upon Westminster Bridge. প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 11-এর নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত প্রথম যে কবিতাটি রয়েছে কম্পোজ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, সেই কবিতাটি নিয়ে আলোচনা করব। আজকে আমি একটু নতুনভাবে পয়েন্ট ওয়াইজ কবিতার প্রতিটি বিষয়কে তুলে ধরার চেষ্টা করব। সবার প্রথমেই আমি একে একে প্রতিটি পয়েন্ট জাস্ট একটু দেখিয়ে দিব তোমাদের, তারপরে আমরা প্রতিটি পয়েন্ট ধরেই বিস্তারিত আলোচনা করব। সবার ফার্স্ট পয়েন্ট দেখো, স্পেশাল অবজেক্টিভ মানে বিশেষ উদ্দেশ্য। কবিতাটি আমরা কেন পড়ব, এর উদ্দেশ্য কী, বা কবিতাটি পড়ে আমরা কি জানতে পারবো সেই সম্পর্কে এই পয়েন্টে বলা আছে। নেক্সট দেখো, কবি সম্পর্কে বলা আছে, কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই কবিতাটি লিখেছেন, তার সম্পর্কে এখানে বলা আছে। নেক্সট দেখো, সেটিং, কবিতাটি কোথায় সেট করা হয় বা কখন কবির ভাবনায় এই কবিতাটি আসে, কেন মনে হয় কবি এই কবিতাটি লিখবে, ঠিক আছে, কখন সেট করা হয়, এই সম্পর্কে এই পয়েন্টের মাধ্যমে আমরা জানতে পারবো। নেক্সট দেখো, থিমস, কবিতার মূল বিষয়বস্তু কী। তারপরে অ্যাকম্পানি মানে হচ্ছে সঙ্গী, কবি যখন এই কবিতাটি লিখেন তার পাশে সঙ্গী হিসাবে কে ছিলেন। নেক্সট দেখো, রিটেন মানে কবিতাটি কবে লেখা হয়। তারপরে হচ্ছে পাবলিশ, কবিতাটি কবে প্রকাশিত হয়। তারপরে টাইটেল মানে হচ্ছে নামকরণ, কবিতার নাম যে আমরা জানলাম একটু আগে, কম্পোজ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, সেটা কেন দেওয়া হলো, সেটা কি, সেটা কোথায় অবস্থিত, সেই সম্পর্কে জানবো। তারপরে দেখো টাইপ অফ পোয়েম, এটা কী প্রকৃতির কবিতা। তারপরে স্টাইল, স্ট্রাকচার, কবিতার গঠন শৈলী। তারপরে রাইম স্কিম, কবিতার ছন্দমিল কী, ঠিক আছে। এইগুলো আমরা প্রতিটা পয়েন্ট ধরে ধরে একে একে জানবো, ঠিক আছে। এরপরে আমরা কিছু কবিতার সম্পর্কিত ওয়ার্ড মিনিং জানবো, কবিতার কিছু ওয়ার্ড মিনিং জানবো, তারপরে আমরা মূল কবিতায় প্রবেশ করব, ঠিক আছে। তো এত কিছু যে পয়েন্টগুলো বললাম সবগুলোই হচ্ছে কবিতার সঙ্গে রিলেটেড, কোনোটাই কবিতা থেকে আলাদা না। এবার যেহেতু তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস 11-এর প্রথম সেমিস্টার এমসিকিউ টাইপস প্রশ্নে পরীক্ষা হবে, তো আমাদের সেই হিসাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে এবং প্রতিটি টপিক, প্রতিটি কবিতা, প্রতিটি গল্প কী হবে খুঁটিয়ে খুঁটিয়ে আমাদের পড়তে হবে। যেহেতু এমসিকিউ টাইপস প্রশ্ন খুব ডিপ থেকে গভীরভাবে গভীর থেকে প্রশ্ন তুলে দেওয়া হচ্ছে এবং কোশ্চেন ব্যাঙ্কগুলোতে পাওয়া যাচ্ছে, তো তার জন্যই এত গভীরভাবে প্রতিটি পয়েন্ট ধরে ধরে সাজিয়ে নিয়ে আসা আজকের ক্লাসটি। আশা করি আজকের ক্লাসটি তোমাদের অনেকটাই হেল্পফুল হবে তোমাদের এক্সামের জন্য, ঠিক আছে। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আমাদের আজকের আলোচ্য কবিতা কম্পোজ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। প্রত্যেককেই বলবো আমার সাথে থেকো এবং ক্লাসটি উপভোগ করে নতুন কিছু শেখো। ফার্স্ট পয়েন্ট দেখো, স্পেশাল অবজেক্টিভ মানে একটু আগে বললাম বিশেষ উদ্দেশ্য, মানে কবিতাটি কেন পড়বো বা কবিতাটি পড়ে আমরা কি জানতে পারবো। ফার্স্ট দেখো, উই উইল নো অ্যাবাউট পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই কবিতা ফার্স্ট লিখেছেন কবি, কবিতাটি লিখেছেন কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ফার্স্ট কবি সম্পর্কে জানবো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে জানবো। নেক্সট দেখো, উই উইল নো অ্যাবাউট ওয়েস্টমিনস্টার ব্রিজ, ওয়েস্টমিনস্টার ব্রিজ সম্পর্কে জানবো, সেটা কোথায় অবস্থিত সে সম্পর্কে জানবো। তারপরে দেখো, উই উইল নো অ্যাবাউট দ্য বিউটি অফ লন্ডন সিটি। এই কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে কবি এই কবিতায় লন্ডন শহরের সৌন্দর্য তুলে ধরেছেন। তো এই কবিতা আমরা কি জানবো, লন্ডন শহরের সৌন্দর্য সম্পর্কে জানবো। আমি আবার রিপিট করছি, ক্লিয়ার করে নাও, এই কবিতা থেকে আমরা কি কি জানবো। ফার্স্ট কবি সম্পর্কে জানবো, ওয়েস্টমিনস্টার ব্রিজ সম্পর্কে জানবো এবং লন্ডন শহরের সৌন্দর্য সম্পর্কে জানবো। আশা করি ক্লিয়ার। নেক্সট দেখো কবি সম্পর্কে ফার্স্ট পয়েন্ট যেটা ছিল, দেখো দ্য পোয়েট William Wordsworth was born on 7 April in 1770 at Cockermouth in Cumberland and died in 1850. কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770 সালে 7ই এপ্রিল কাম্বারল্যান্ডের কুকারমাউথ নামে একটি স্থানে জন্মগ্রহণ করেন এবং 1850 সালে তিনি মারা যান। নেক্সট দেখো, দ্য পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স অফ ইংলিশ রোম্যান্টিক মুভমেন্ট। পায়োনিয়ার্স মিন্স পথপ্রদর্শক বা দিশা দেখানো বা পথ দেখানো।
ইংলিশ রোম্যান্টিক মুভমেন্ট হচ্ছে একটা যুগের নাম। ইংলিশের ইতিহাসে যেমন আমরা অনেক যুগের কথা জানতে পারি, ইংলিশের হচ্ছে একটা যুগ হচ্ছে অন্যতম ইংলিশ রোম্যান্টিক মুভমেন্ট। সেই ইংলিশ রোম্যান্টিক মুভমেন্ট সেই যুগে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন পথপ্রদর্শক বা পথ দেখানোর মতো কবি ছিলেন। এত বড় মাপের কবি হিসেবে তাকে আখ্যায়িত করা হয়। নেক্সট দেখো, ওয়ার্ডসওয়ার্থ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইংলিশ পোয়েট। তিনি একজন অন্যতম বিখ্যাত ইংলিশ কবি। দেখো, হি এক্সপেন্ডেড দ্য রেঞ্জ অফ ইংলিশ পোয়েট্রি বোথ ইন টার্মস অফ সাবজেক্ট ম্যাটার অ্যান্ড থিম। তিনি সাবজেক্ট ম্যাটার এবং থিমের মাধ্যমে, ঠিক আছে, তার কবিতার যে জগৎ সেটাকে তিনি প্রসারিত করেছেন। হি বিলিভ দ্যাট পোয়েট্রি ইজ দ্য এক্সপ্রেশন অফ পোয়েটস থটস অ্যান্ড ফিলিংস। তিনি বিশ্বাস করতেন কবিতা হলো কবির থটস এবং ফিলিংস। কারণ কবিরা কি যেটা চিন্তা ভাবনা করেন বা অনুভব করেন সেটাই কবিতার মধ্যে তুলে ধরেন আমাদের পাঠকদের সামনে। তাই কবিতা হচ্ছে কবিদের চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ। লাস্ট পয়েন্ট কবি সম্পর্কে দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ প্রাইমারিলি আ পোয়েট অফ নেচার। তিনি প্রাথমিকভাবে একজন পোয়েট অফ নেচার, প্রাকৃতিক কবি ছিলেন। হি বিলিভ দ্যাট হু লাভস দ্য নেচার। তিনি বিশ্বাস করতেন যে নেচারকে ভালোবাসবে, নেচার গিভস হিম নলেজ অ্যান্ড ইট অলসো টিচেস মেনি থিং। নেচার তাকে অনেক নলেজ দিবে, জ্ঞান দিবে এবং কী করবে, অনেক কিছু শিক্ষা দিবে। নেক্সট পয়েন্ট দেখো, সেটিং। কবিতাটি কখন সেট করা হয়, ঠিক আছে। দেখো, দ্য পোয়েম ইজ সেট অ্যাট ডান। কবিতাটি সেট করা হয় ভোরবেলা। উইথ দ্য পোয়েম অবজার্ভিং, পোয়েম অবজার্ভিং হবে না, এটা টাইপিং একটু মিস্টেক হয়ে গেছে। উইথ দ্য পোয়েট অবজার্ভিং লন্ডন ফ্রম ওয়েস্টমিনস্টার ব্রিজ ইন দ্য গোয়িং টাইম টু ফ্রেঞ্চ। কবি যখন ভোরবেলা লন্ডন শহরের ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দিয়ে ফ্রান্সে যাচ্ছিলেন, ঠিক তখনই কবি ফ্রান্সের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান। কবি যখন সেই লন্ডন শহরের উপর দিয়ে ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দিয়ে ফ্রান্সে যাচ্ছিলেন, ফ্রান্সের সৌন্দর্য না, কবি তখন সেই লন্ডন শহরের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান। লন্ডন শহরের সৌন্দর্য কবির মনকে আন্দোলিত করে, কবির মনকে নাড়া দিয়ে তোলে, কবির হৃদয়কে ছুঁয়ে দেয়। তাই কবি সেটা দেখে মুগ্ধ হয়ে এই কবিতাটি তখনই সেট করেন। নেক্সট দেখো, থিমস মানে কবিতার বিষয়বস্তু। মূল বিষয়বস্তু কি? দ্য পোয়েম এক্সপ্লোরস থিমস অফ ন্যাচারাল বিউটি আ সার্টেন মর্নিং ইন দ্য সিটি অফ লন্ডন। কবি এই কবিতায় লন্ডন শহরের একটি নির্দিষ্ট সকালের সৌন্দর্যকে তুলে ধরেছেন। এই পয়েন্টটা ক্লিয়ার করে নাও। কবিতার মূল বিষয়বস্তু হলো কবি এই কবিতায় লন্ডন শহরের একটি নির্দিষ্ট সকালের সৌন্দর্যকে এই কবিতায় তুলে ধরেছেন। এটাই হচ্ছে এই কবিতার মূল বিষয়বস্তু। নেক্সট পয়েন্ট দেখো, অ্যাকম্পানি মানে সঙ্গী। কবি যখন এই কবিতাটি লিখেন তার পাশে সঙ্গী হিসাবে কে ছিলেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সিস্টার ডরোথি। ডরোথি ওয়াজ অ্যাকম্পানিড উইথ দ্য পোয়েট ইন হিজ ট্রাভেলিং টাইম। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে বোন তার নাম কি? ডরোথি। কবি যখন সে ট্রাভেল করছিলেন লন্ডন শহরের উপর দিয়ে ফ্রান্সে যাচ্ছিলেন, তার সঙ্গে ট্রাভেলিং সঙ্গী হিসাবে ছিল, ভ্রমণের সঙ্গী হিসাবে ছিল তার বোন। তার বোনের নাম কি? ডরোথি। একটু মনে রাখবা, পরীক্ষায় প্রশ্ন তুলে দেয় অনেক সময়, ঠিক আছে। নেক্সট পয়েন্ট দেখো, রিটেন মানে কবিতাটি কখন লেখা হয়। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ রিটেন দ্য পোয়েম অন 3 সেপ্টেম্বর 1802। 1802 সালে 3 সেপ্টেম্বর কবি এই কবিতাটি লিখেছেন। এখানে আমি ব্র্যাকেটে দেখো একটা অ্যাড করেছি, বাট দিস ওয়াজ কারেক্ট অ্যান্ড চেঞ্জ টু জুলাই 31, 1802 ইন দ্য লেটার এডিশন। পরবর্তীকালে এডিট হয়ে পরবর্তী ভার্সনগুলো যখন বের হয়, ঠিক আছে, কবিতার, তখন আর কি এটা অনেক ক্ষেত্রে পাওয়া যায়, অনেক ইয়েতে 31 জুলাই। সালটা দেখো একই আছে 1802, কিন্তু এখানে 31 জুলাই আমি ব্র্যাকেটে উল্লেখ করছি কারণ পরবর্তী কিছু ভার্সনে সেটা উল্লেখ পাওয়া যায়। কিন্তু তোমাদের যে টেক্সট বই আছে সেটা হচ্ছে, সেখানে আছে 1802 3 সেপ্টেম্বর। এটা গুলা বা না, কনফিউশন রাখবা না। তোমাদের যে টেক্সট বই আছে সেখানে আছে 3 সেপ্টেম্বর 1802। তোমরা এটাই মনে রাখবা। আমি এটাও ব্র্যাকেটে দিছি যাতে পরীক্ষায় আসলে সঠিক উত্তর করে আসতে পারো। জাস্ট মনে রাখবা দুইটাই, কিন্তু মেন হিসাবে ধরবা টেক্সট বইটাকে। নেক্সট পয়েন্ট দেখো, পাবলিশ মানে কবিতাটি কখন প্রকাশিত হয়। দেখো, আফটার রাইটিং 5 years later his poem composed upon Westminster Bridge was published on হবে না, ইন হবে, সালের আগে 1807 সালে। মানে কবিতাটি লিখেছেন কি 1802 সালে। আমরা একটু আগেই জানলাম তার লেখার 5 বছর পর 1807 সালে এই কবিতাটি প্রকাশিত হয়, পাবলিশ হয়, অথবা
রিভিল হয়। নেক্সট দেখো টাইটেল, কবিতার নামকরণ। টাইটেল মানে নামকরণ। যে কবিতার নাম আমরা জানছিলাম আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সেই সম্পর্কে বলা আছে। দেখো টাইটেল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি পোয়েম অর স্টোরি। প্রতিটি গল্প এবং কবিতায় টাইটেল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। বাই দ্য টাইটেল উই ক্যান রিয়েলাইজ অ্যাবাউট দ্য থিম। টাইটেলের মাধ্যমে আমরা কি সেই গল্প বা কবিতার থিম সম্পর্কে, মূল বিষয়বস্তু সম্পর্কে রিয়েলাইজ করতে পারি, অনুধাবন করতে পারি। দেখো আমরা এই কবিতার টাইটেল কি জানছিলাম, আপন কম্পোজ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, একটা কি ব্রিজের নাম। তো নামটা শুনে কি মনে হচ্ছে যে হয়তো কবিতায় কোনো একটা ব্রিজের কথা উল্লেখ থাকতে পারে বা ব্রিজ সম্পর্কে কবিতাটা থাকতে পারে। তো সত্যি আমরা কবিতায় কি ব্রিজের একটা উল্লেখ পাই, যেটা আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, যেটা লন্ডন শহরে থেমস নদীর উপরে কি অবস্থিত। তো এই জন্য এটার নাম রাখা হয়েছে কি কম্পোজ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। তো দেখো ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ দ্য নেম অফ ব্রিজ হুইচ ইজ সিচুয়েটেড অন দ্য থেমস রিভার ইন লন্ডন। একটু আগে বললাম যেটা কি লন্ডন শহরে থেমস নদীর উপরে অবস্থিত। পরীক্ষায় অনেক সময় প্রশ্ন দেয়, ঠিক আছে। যেহেতু এগুলো অনেকেই অ্যাভয়েড করে যায়, বেশিরভাগ স্টুডেন্টস সবাই কি কবিতাটা ভালো করে পড়ে এবং কি কবি সম্পর্কে একটা প্রথাগত নিয়ম আর কি, সবাই কবি সম্পর্কে একটু পড়ায়, কবিতাটা পড়ায়। কিন্তু এই যে এত কিছু আসে কবিতা সম্পর্কে রিলেটেড, এগুলা বেশিরভাগ স্টুডেন্ট অ্যাভয়েড করে যায় এবং অ্যাভয়েড করানো হয় পড়ানোর সময়, ঠিক আছে। যেহেতু এমসিকিউ, তাই একটু গভীরভাবে প্রতিটি পয়েন্ট গুরুত্বপূর্ণ, প্রয়োজনে নোট ডাউন করে নাও, পরীক্ষার জন্য আশা করি অনেকটাই হেল্প করবে। নেক্সট দেখো টাইপ অফ পোয়েম, এটা কী প্রকৃতির কবিতা। দেখো এটা একটা 14 লাইনের কবিতা, বাড়িতে গুনবা দেখবে 14 লাইন পাবা, 14 লাইন। তো ইংলিশে 14 লাইনের কবিতাকে বলা হয় কি সনেট, মনে রাখবা ইংলিশে 14 লাইনের কবিতাকে বলা হয় সনেট। নেক্সট দেখো স্টাইল, সনেটের মধ্যে কিছু ভাগ পাওয়া যায়, যেমন যেগুলো সনেট লিখছেন শেক্সপিয়ার, তাকে বলা হয় শেক্সপিরিয়ান সনেট। স্পেন্সার যে সনেটগুলো লিখছে তাকে বলা হয় স্পেন্সেরিয়ান সনেট, ঠিক আছে। অনেক এরকম কিছু কিছু ভাগ পাওয়া যায় সনেটের মধ্যে। তো এটা হচ্ছে একটা দ্য পোয়েম ইজ আ পেত্রায়ান অর পেত্রাচান সনেট। অনেকে পেত্রায়ান উচ্চারণ করে, অনেকে পেত্রাচান উচ্চারণ করে, তোমাদের যেটা সুবিধা হয় মনে রাখবা, মনে রাখা নিয়ে কথা, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা পেত্রায়ান অর পেত্রাচান সনেট। নেক্সট দেখো স্ট্রাকচার বা গঠনশৈলী কবিতার। দেখো ইট ইজ আ পেত্রায়ান সনেট অফ 14 লাইন্স পোয়েম হুইচ ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্ট অ্যান্ড অক্টেভ 8 লাইন্স অ্যান্ড সিস্টেড 6 লাইন। এটা হচ্ছে একটা পেত্রায়ান সনেট 14 লাইনের, যেটা কি দুটা ভাগে ভাগ করা হয়েছে, একটা 8 লাইন, একটা 6 লাইন। 8 লাইনটাকে দেখো ব্যাকেটে লেখা আছে অক্টেভ, অক্টেভ মানে ব্যাকেটে 8 লাইন লেখা আছে, সিস্টেড মানে ব্যাকেটে 6 লাইন। মনে রাখবা 14 লাইনের কবিতা দুটা ভাগে ভাগ করা হয়েছে, একটা 8 লাইন, একটা 6 লাইন। 8 আর 6 ইকুয়ালস টু 14 লাইনস। এইটা মনে রাখবা, 8 লাইনকে বলা হয় অক্টেভ অ্যান্ড 6 লাইনকে সিস্টেড। পরীক্ষা অনেক সময় প্রশ্ন দেয় অক্টেভ মিনস হাউ মেনি লাইন, ঠিক আছে, তো একটু মনে রাখবা। নেক্সট দেখো রাইম স্কিম বা ছন্দ মিল, ঠিক আছে। দেখো অ্যাবা অ্যাবা, সিডি সিডি সিডি, এটা হয়তো অনেকে বুঝতে পারতেছো না এটা কী লিখছে। জাস্ট আমি একটু বোঝানোর জন্য কবিতাটা খুলে নিচ্ছি, তারপরে আমরা ওয়ার্ড মিনিং জেনে কবিতাটি প্রবেশ করবো। দেখো একটু জাস্ট ছন্দ মিলটা বুঝে নাও, একটু ভালো করে দেখো, নাহলে বুঝতে পারবে না। দেখো ফার্স্ট লাইনে যদি আমরা লাইনটা দেখি, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। প্রথম লাইনের যে শেষের ওয়ার্ডটা কী দিয়ে শেষ হলো, ফেয়ার, শব্দটা হচ্ছে ফেয়ার, লাস্টে বর্ণটা লেটারটা হচ্ছে কি আর দিয়ে শেষ। সেকেন্ড লাইনের লাস্ট ওয়ার্ডটা দেখো বাই, BY, ওয়াই দিয়ে শেষ। তারপর থার্ড লাইনের লাস্ট ওয়ার্ডটা দেখো ম্যাজিস্ট্রি, ওয়াই দিয়ে শেষ। নেক্সট ফোর্থ লাইনের লাস্ট ওয়ার্ডটা দেখো ওয়ার, আর দিয়ে শেষ। তাহলে আমরা যদি এই 4টা লাইনের মধ্যে মিল খুঁজি, কি মিল পাচ্ছি, প্রথম লাইনে ফেয়ার আর দিয়ে শেষ এবং 4 নাম্বার লাইনে এসে ফেয়ারের সঙ্গে ওয়ার। দেখো ফেয়ার ওয়ার একটা মিল, এবং দুটাই কি আর আর দিয়ে শেষ। তাহলে ফার্স্ট লাইনের সঙ্গে ফোর্থ লাইনের মিল পাচ্ছি এবং সেকেন্ড লাইনের সঙ্গে থার্ড লাইনের মিল পাচ্ছি, বাই ওয়াই এবং ওয়াই। তাহলে প্রথমটাকে যদি আমরা এ ধরি, দ্বিতীয়টাকে বি ধরবো, এবং দ্বিতীয়র সঙ্গে তৃতীয়টা মিল, তাহলে দ্বিতীয়র সঙ্গে তৃতীয়টাকেও আমরা বি ধরবো, এবং প্রথমের সঙ্গে যেহেতু চতুর্থটা মিল, প্রথমটাকে যেহেতু আমরা এ ধরেছি, তাই আমরা কি বলবো চতুর্থটাকে আবার এ। তাহলে ওই জন্য এটা লেখা হয়েছে দেখো এ বিবি এ, ঠিক আছে। আবার লেখা হচ্ছে এ এ বিবি এ, ঠিক আছে। এইভাবে যদি তুমি পরের লাইনগুলো মিলাও, সেম একইভাবে মিল পাবা। তারপরটাও এ বিবি এ, এইভাবে মিল পাবা, শেষের বর্ণ বা শেষের শব্দর মিল পাবা, ঠিক আছে। লাস্টেরগুলো আবার সিডি সিডি এইভাবে মিলানো হয়েছে। এই যে কবিতার শেষের যে মিল, শেষে ওয়ার্ড বা বর্ণের যে মিল, সেটাকেই বলা হয় ছন্দ মিল, ইংলিশে বলা হয় রাইম স্কিম। আশা করি রাইম স্কিম তোমাদের বোঝাতে পেরেছি।
এই যে এতগুলো পয়েন্ট বললাম সবগুলোই কবিতার সঙ্গে রিলেটেড। আমি আবার বলছি, ভালো করে পয়েন্ট আউট করে নাও, এবং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এগুলো এমসিকিউ প্রশ্নের পরীক্ষা, এগুলো থেকে প্রশ্ন তোলাটাই স্বাভাবিক। ঠিক আছে, এবার আমরা যাব মূল কবিতায়। তার আগে কিছু ওয়ার্ড মিনিং জানবো। দেখো, এগুলো অনেকে জানো, অনেকে হয়তো নাও জানতে পারো। ফেয়ার মানে সুন্দর, শো মানে দেখানো, ডাল মানে অনুভূতিহীন। ঠিক আছে, দেখো, দ্য পারসন হু ডাজ নট এনজয় সাচ আ ম্যাজিস্ট্রি সিন, একটা মানুষ যে একটা সুন্দর ম্যাজিস্ট্রি সিন, ঠিক আছে, মহিমা বা খুব সুন্দর একটা দৃশ্য দেখলো, তার কোনো অনুভূতি হলো না, কোনো ফিলিংস আসলো না, তাকে আমরা কি বলবো? ডাল পারসন। নেক্সট দেখো, সোল মানে আত্মা, সাইট মানে দৃষ্টি, টাচিং মানে হৃদয় ছুঁয়ে যাওয়া বা মর্মস্পর্শী, ম্যাজিস্ট্রি মানে মহিমা, সিটি মানে শহর। তারপরে দেখো, ডাত মানে হচ্ছে ডোথ মানে হচ্ছে ডাস। দেখো ব্যাকেটে লেখা আছে ইউজ অফ ওল্ড ইংলিশ। ঠিক আছে, এখন যেটা আমরা ডাস ইউজ করি, ওল্ড ইংলিশে সেটাকে ডোথ ইউজ করা হতো। গার্মেন্ট মানে পোশাক। এই কবিতায় গার্মেন্ট বলতে কবি লন্ডন শহরের সৌন্দর্য বোঝাতে এই শব্দটি ব্যবহার করেছেন বা ইউজ করেছেন। ওয়েয়ার মানে উন্মুক্ত মানে হচ্ছে ভিজিবল এবং ক্লিয়ার, সব কিছু দৃশ্যমান এবং পরিষ্কার। টাওয়ার্স মানে উঁচু চূড়া, ডোমস মানে গম্বুজ, থিয়েটার মানে নাট্যমঞ্চ, টেম্পল মানে মন্দির, ফিল্ডস মানে মাঠ, ব্রাইট মানে উজ্জ্বল, গ্লিটারিং মানে চকচক বা দ্যুতিময়, স্মোকলেস মানে ধোঁয়াহীন। ঠিক আছে, এই ওয়ার্ড মিনিংগুলো আমাদের কবিতা বুঝতে অনেকটাই হেল্প করবে, তাই ওয়ার্ড মিনিংগুলো একটু জেনে নিলাম। এবার আমরা মূল কবিতায় প্রবেশ করছি। বি কেয়ারফুল, ভালো করে সবাই শোনো কবিতাটি। দেখো, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। কবি বলছেন পৃথিবীতে এর থেকে সুন্দর দেখানোর মতো আর কিছুই নেই। কবি বলছেন এর থেকে সুন্দর পৃথিবীতে দেখানোর মতো আর কিছুই নেই। তাহলে এর থেকে সুন্দর বলতে কার থেকে সুন্দর? প্রশ্ন আসে কি আসে না? অবশ্যই আসে। এর থেকে সুন্দর বলতে কবি এখানে লন্ডন শহরের সৌন্দর্যের কথা বলছেন। আমরা একটু আগে জানছিলাম, কবি যখন ভোরবেলা লন্ডন শহরের উপর দিয়ে যাচ্ছেন, সেই সৌন্দর্য দেখে কবির মনে হয়, তখনই কবি বলেন পৃথিবীতে এর থেকে সুন্দর দেখানোর মতো আর কিছুই নেই। মানে এখানে কবি বলতে চেয়েছেন লন্ডন শহরের সৌন্দর্য হচ্ছে পৃথিবীর সবথেকে সুন্দর। নেক্সট লাইন দেখো, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। ডাল মানে একটু আগে বললাম যে এমন একজন মানুষ যে হচ্ছে একটা সুন্দর দৃশ্য দেখলো বা দৃশ্যের পাশ দিয়ে গেল, কিন্তু তার কোনো ফিলিংস আসলো না। আমরা গেলে কি হবে? একটা সুন্দর দৃশ্যর পাশ দিয়ে গেলে একটা ফিলিংস পাবো যে কী সুন্দর দৃশ্য, মনটা একটু আনন্দিত হবে। ঠিক আছে, তো এমন যে ব্যক্তি সেটা দেখেও কোনো আনন্দ হয় না, তাকে বলবো ডাল। তো কবি বলছেন যে এই সুন্দর দৃশ্যটা দেখে এড়িয়ে যাবে, অ্যাভয়েড করে যাবে অথবা উপেক্ষা করে যাবে, সেই হচ্ছে ডাল। কবি প্রথম লাইনে বলছেন এটাই হচ্ছে পৃথিবীতে এর থেকে সুন্দর দেখানোর মতো আর কিছুই নেই, যে এই সুন্দর দৃশ্য দেখে এড়িয়ে যাবে বা উপেক্ষা করে যাবে বা অ্যাভয়েড করে যাবে, সে হচ্ছে ডাল পারসন। দুইটা লাইন ক্লিয়ার। নেক্সট দেখো, এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজিস্ট্রি। টাচিং মানে হৃদয় ছুঁয়ে যাওয়া, ম্যাজিস্ট্রি মানে মহিমা। কবি বলছেন এটা এমন একটা সুন্দর দৃশ্য, ঠিক আছে, যেটা কি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। হৃদয় কবিকে ছুঁয়ে দিয়েছিল, কবির হৃদয়কে নাড়া দিয়েছিল। লন্ডন শহরের সৌন্দর্য কবিকে মুগ্ধ করে তুলেছিল। তাই কবি বলছেন এটা এমন একটা সুন্দর দৃশ্য যেটা নিজের সৌন্দর্যতায় সৌন্দর্যায়িত করে এবং মনকে বা হৃদয়কে নাড়া দিয়ে তোলে। নেক্সট দেখো, দিস সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট ওয়্যার। কবি বলছেন শহরটি যেন মনে হচ্ছে পোশাক পরে আছে। গার্মেন্ট মানে পোশাক, ওয়্যার মানে পরিধান করা। এই লাইনটা যদি হুবাহু আমরা ট্রান্সলেট করি বাংলা মিনিং, তাহলে কবি বলছেন শহরটি যেন পোশাক পরে আছে। সত্যি শহর কি পোশাক পরতে পারে? না, পারে না। শহর পোশাক পরতে পারে না। তাহলে কবি কেন বললেন এভাবে? এখানেই হচ্ছে গল্প এবং কবিতার মধ্যে পার্থক্য। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্টোরি অ্যান্ড দ্য পোয়েম। ঠিক আছে, গল্প যেভাবে আমরা পড়ে সহজেই বুঝতে পারি, কিন্তু কবিতা ওইভাবে আমরা বুঝতে পারি না। কবিতা বুঝতে গেলে আমাদের একটু গভীরভাবে ভাবতে হবে। এখানে কবি লন্ডন শহরের সৌন্দর্য বোঝাতেই গার্মেন্ট শব্দটি ব্যবহার করেছেন। আসলে কবি বোঝাতে যে মানুষ যেমন সুন্দর পোশাক পরলে সুন্দর হয়ে যায়, সুন্দর দেখায়, ঠিক তেমনি কবি বলছেন লন্ডন শহরটা সকালে লন্ডন শহরটা এতই সুন্দর দেখাচ্ছে, কবি বলছেন যেন মনে হচ্ছে শহরটি পোশাক পরে আছে। এখানে লাইক ইউজ করছেন, তুলনা করছেন, কম্পেয়ার করছেন লাইক দিয়ে কম্পেয়ার করলে আমরা কি বলবো? সেটাকে সিমিলি, ফিগার অফ স্পিচ বা রিটোরিক। ঠিক আছে, এটার উপরে আমি পরে ক্লাস দিয়ে দিব, এখন ওটা জানতে হবে না।
তো জাস্ট লাইনটার এক্সপ্লেনেশনটা ভালো করে মনে রাখবা। নেক্সট দেখো, দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট অ্যান্ড বেয়ার। দ্য বিউটি অফ দ্য মর্নিং মানে সকালের সৌন্দর্য, সাইলেন্ট মানে নিস্তব্ধ, একদম কোনো চুপচাপ, কোনো আওয়াজ নেই। বেয়ার মানে হচ্ছে উন্মুক্ত, উন্মুক্ত মানে ক্লিয়ার এবং ভিজিবল, দৃশ্যমান। এমনি যদি এটা আমরা আমাদের জীবনের সঙ্গে রিলেট করি, লাইফের সঙ্গে, সকালে যারা ভোরবেলা ঘুম থেকে উঠি কী হয়, সকালটা একদম চুপচাপ নিস্তব্ধ থাকে, যেন সব কিছুই এখনও ঘুমিয়ে আছে, একটা সুন্দর হাওয়া, একটা প্রশান্তি, অন্যরকম ফিলিংস, তাই না? তো কবি সেটাই বলছেন যে লন্ডন শহরের সৌন্দর্যটা একদম নিস্তব্ধ এবং উন্মুক্ত। নেক্সট দেখো, শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই। কবি বলছেন শিপস মানে জাহাজ, টাওয়ার্স মানে উঁচু চূড়া, ডোমস মানে গম্বুজ, থিয়েটার্স মানে নাট্যমঞ্চ, টেম্পলস মানে হচ্ছে মন্দির, লাই মানে সব কিছুই যেন কী বলছে, লাই মানে শয়িত, ঠিক আছে, শুয়ে রয়েছে। ওপেন আন টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, সেই খোলা আকাশের নিচে এবং খোলা মাঠের উপরে সব কিছুই যেন শয়িত রয়েছে। নেক্সট দেখো, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। অল ব্রাইট, ব্রাইট মানে উজ্জ্বল, গ্লিটারিং মানে চকচক করা, ইন দ্য স্মোকলেস এয়ার মানে স্মোকলেস মানে ধোঁয়াহীন, এয়ার মানে বাতাসে, বলতে সব কিছু উজ্জ্বল এবং চকচক করছে সেই ধোঁয়াহীন বাতাসে, একদম সব কিছুই উজ্জ্বল এবং চকচক করছে ধোঁয়াহীন পরিষ্কার বাতাসে, ঠিক আছে। সব কিছুই বলতে এখানে ওই যে শিপস, টাওয়ার্স, ডোমস এগুলোকে বোঝানো হয়েছে। নেক্সট দেখো, নেভার ডিড সান মোর বিউটিফুলি স্লিপ, ঠিক আছে, স্টিপ। কবি বলছেন এখানে যে সূর্য এর আগে কখনোই এত সুন্দরভাবে প্লাবিত করেননি। যেহেতু ভোরবেলা হয়তো সূর্য জাস্ট উঠছে, হয়তো কবি এটাই হয়তো বোঝাতে চেয়েছেন যে যখন এমনি লন্ডন শহরের সৌন্দর্য কবিকে মুগ্ধ করে দেয়, ঠিক আছে, আবার যখন সূর্যের আলো জাস্ট পড়ছে সেটা কি আরও শহরের সৌন্দর্যকে সমৃদ্ধ করে তোলে, বাড়িয়ে তোলে। তাই কবি বলছেন যে সূর্যটা এত সুন্দরভাবে আজকে কিরণ দিচ্ছে বা প্লাবিত করছে, কবি বলছেন এর আগে যেন কখনোই সূর্য এত সুন্দরভাবে প্লাবিত করেননি। নেক্সট দেখো, ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি, রক অর হিল। স্প্লেন্ডার মানে দূর্তিতে, কবি বলছেন ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম দূর্তিতে ভ্যালি, রক অ্যান্ড হিল। ভ্যালি মিনস উপত্যকা, রক মিন পাথর, হিলস মিন পাহাড়। বলছে ভ্যালি, রক অ্যান্ড হিল সব কিছুই যেন উজ্জ্বল এবং চকচক করছে তার প্রথম দূর্তিতেই। মানে কার প্রথম দূর্তিতে, মানে সূর্যের প্রথম দূর্তিতে, মানে প্রথম যে প্লাবিত করছে বা কিরণ দিচ্ছে বা আলোটা সেখানে পড়ছে, সেই পাহাড়ের উপরে, উপত্যকার উপরে, রকের উপরে, সেগুলো যেন কী হচ্ছে, সব কিছুই যেন কী করছে, সৌন্দর্য আরও বৃদ্ধি করছে সব কিছুর, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, নেভার স আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ। কবি বলছে নেভার স আই, আমি কখনোই দেখিনি, নেভার ফিল আমি কখনোই অনুভব করিনি, কি অনুভব করিনি, এ কাম সো ডিপ এত গভীর প্রশান্তি, কাম প্রশান্তি, ঠিক আছে, ডিপ মিন্স গভীর। কবি বলছে এত সুন্দর গভীর প্রশান্তি আমি কখনোই দেখিনি, কখনোই অনুভব করিনি। নেক্সট দেখো, দ্য রিভার গ্লিড অ্যাট হিজ ওন সুইট উইল, ঠিক আছে। গ্লিড এটা অনেকে আবার গ্লাইড বা গ্লাইডেড এভাবে উচ্চারণ করে, ঠিক আছে, তোমাদের যেটা প্রোনাউন্সিয়েশনের সুবিধা মনে হয় মনে রাখবা, এক একজন এক একভাবে প্রোনাউন্স করে। তো বলছে দ্য রিভার গ্লিড অ্যাট হিজ ওন সুইট উইল, ঠিক আছে। কবি বলছেন সেই নদীটি যেন নিজের গতিতে, নিজের রাস্তায়, নিজের মতো করে বয়ে চলছে। নদী বলতে এখানে কোন নদীকে বোঝানো হয়েছে আমরা প্রথমেই জানছিলাম, এখানে থেমস রিভার, লন্ডন শহরে থেমস রিভারের কথা বলা হয়েছে। সেই থেমস নদীটা নিজের গতিতে বা নিজের ইচ্ছায়, নিজের মতো করে নিজের গন্তব্যে বয়ে চলছে। নেক্সট দেখো, ডিয়ার গড দ্য ভেরি হাউস সিম অ্যাস্লিপ। এবার কবি ঈশ্বরকে বলছেন, হে ঈশ্বর, হে প্রভু, দ্য ভেরি হাউস ডিড সিম অ্যাস্লিপ, অ্যাস্লিপ মিন্স ঘুমন্ত, যেন মনে হচ্ছে বাড়িগুলি সবাই যেন, সবগুলি যেন কি ঘুমন্ত, ঘুমিয়ে রয়েছে। নেক্সট দেখো, অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং যেন এই প্রশান্ত হৃদয়টি বা এই প্রশান্ত হার্টটি যেন কি হচ্ছে, মনে হচ্ছে ঘুমিয়ে এখনও শুয়ে রয়েছে, লাইং স্টিল, শুয়ে রয়েছে। এখানে মাইটি হার্ট বলতে কবি
লন্ডন শহরকে বোঝানোর চেষ্টা করেছে, যে মনে হচ্ছে লন্ডন শহরটি যেন এখনও শুয়ে রয়েছে। আশা করি কবিতাটি বোঝাতে পেরেছি। এর পরেও যদি কারো কোনো ডাউটস কনফিউশন থেকে থাকে, ইউ উইল কমেন্ট ইন কমেন্ট বক্স, তুমি কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি উত্তর দিয়ে দেবো, ঠিক আছে। এবার ভিডিওটি শেষ হয়নি এখনও, তোমাদের জন্য কিছু ওয়ার্কশিট রাখা হয়েছে, কর্মপত্র, যেটার মাধ্যমে তোমরা নিজেকে জাজ করতে পারবা যে কবিতাটি কে কতটা বুঝতে পারলা। এগুলোর উত্তর যে যত ভালো দিতে পারবা বা সবগুলোই ঠিক দিতে পারবা, সে বুঝে নিও কবিতাটি তার কাছে একদম স্পষ্ট এবং কনসেপ্ট ক্লিয়ার। যদি কারো কাছে অস্পষ্ট থেকে যায় বা কোনো উত্তরে আটকে যাও, তাহলে কবিতাটি আমি বলবো আবার দেখো ভিডিওটি। আমি এমনভাবে বুঝিয়েছি এখানে কোনো প্রশ্ন না পারার মতন নেই, ঠিক আছে। তো এগুলোর উত্তর প্রত্যেকটাই কমেন্টে জানাবা। প্রথমে 1 নাম্বার 1 দিয়ে ABCD যেটা অপশন উত্তর হবে কমেন্টে জানাবা। ফার্স্ট প্রশ্ন দেখো, অ্যাট হোয়াট টাইম অফ দ্য ডে ডিড দ্য পোয়েট অবজার্ভ দ্য বিউটি অফ দ্য সিটি লন্ডন? কবি লন্ডন শহরের সৌন্দর্য কোন সময় দেখছিলেন? অ্যাট ডান নাকি অ্যাট নাইট, অ্যাট নুন নাকি ইন দ্য ইভিনিং? যেটা উত্তর হবে 1 দিয়ে অপশান ABCD যেটা হবে লিখো কমেন্টে। 2 নাম্বার দেখো, দ্য সিটি নাও লুকস অ্যাজ ইফ ইট ওয়ার, শহরটি কী পড়েছে আছে, কোনটা উত্তর হবে জানাও কমেন্টে। 3 নাম্বার দেখো, দ্য বিউটি অফ দ্য লন্ডন ইজ, লন্ডন শহরের সৌন্দর্য কেমন? অনলি সাইলেন্ট, অনলি বেয়ার নাকি সাইলেন্ট অ্যান্ড বেয়ার নাকি নান অফ অ্যাবাভ? শুধুমাত্র নিস্তব্ধ এবং উন্মুক্ত নাকি কোনটা হবে জানো। নেক্সট দেখো, কম্পোজ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ আ ওট, লিরিক, ব্যালাড নাকি সনেট? 5 নাম্বার দেখো, দ্য রাইমিং স্কিম অফ কম্পোজ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই কবিতার ছন্দ মিল কি? এটা অনেকক্ষণ বুঝাইলাম, আশা করি এটা কারোই ভুল হবে না। প্রত্যেকের আমি কমেন্ট দেখতে চাই, উত্তর সবাই কমেন্টে জানাও। 6 নাম্বার দেখো, দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ আ শেক্সপিয়ান সনেট, শেক্সপিয়ান সনেট, স্পেন্সারিয়ান সনেট, পেত্রায়ান সনেট আর পেত্রাচান সনেট নাকি নান অফ অ্যাবাভ? নেক্সট দেখো, দিস সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট ওয়ার, হেয়ার দ্য সিটি, এখানে কোন শহরের কথা বলা হয়েছে? ইটালি, ফ্রান্স নাকি লন্ডন নাকি প্যারিস? প্রত্যেকটা উত্তর আমি প্রত্যেকের কমেন্ট দেখতে চাই, প্রত্যেকে জানো। লাস্ট যারা এতক্ষণ আমার সাথে থাকলে এবং ভিডিওটি দেখলে, তোমাদের কাছে প্রত্যেকের কাছে আমার দুটো প্রশ্ন। ফার্স্ট, আজকের ক্লাস কেমন লাগলো? অ্যান্ড নেক্সট সেকেন্ড প্রশ্ন, কবিতা সম্পর্কে সত্যি কি নতুন কিছু জানতে পারলে? আমি প্রথমেই বলেছিলাম একটু নতুনভাবে পয়েন্ট ওয়াইজ একটু নতুন করে বোঝানোর চেষ্টা করব। সত্যি কি কিছু নতুনত্ব পেলে? এই দুটো প্রশ্নের উত্তর প্রত্যেকেই কমেন্টে জানাও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ঠিক আছে, তাহলে কমেন্টে জানাও। বা অন্য যে কবিতাগুলি রয়েছে তোমাদের, বেঙ্গল সেলার্স, দ্য সেকেন্ড কামিং, সেগুলো যদি ক্লাস চাও তো কমেন্টে জানাও, আমি তাহলে ক্লাস নিয়ে আসবো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে যদি পেতে চাও, তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিও এবং ফ্রেন্ডদের সঙ্গে ক্লাসটি শেয়ার করে দিও, ঠিক আছে। তো আজকের ভিডিও এখানেই শেষ হলো, আজকের ক্লাস এখানেই শেষ হলো। প্রত্যেকে ভালো থেকো, ঠিক আছে, বাই।